হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? শরীফুল ইসলাম, আমার কথা শোনা যায়? আলী আশরাফ। স্যার, আপনার কথা শোনা জি যাচ্ছে? স্যার, কথা শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করি, হ্যাঁ? জি স্যার। তো আমরা গত ক্লাসে যে বিষয়টি নিয়ে আমরা অ্যাকচুয়ালি পড়াশোনা করেছিলাম, সেটা ছিল আমাদের পিসিএম। এবং পিসিএম এর স্লাইডটা আমরা শেষ করেছিলাম। তো আজকে আমরা একটু এই রিলেটেড হচ্ছে কিছু ম্যাথস দেখব। ঠিক আছে, এই রিলেটেড আমরা হচ্ছে একটু ম্যাথস দেখব। এই যে, তো ম্যাথস গুলো ইম্পর্টেন্ট। আর হচ্ছে ম্যাথস করার পর আমরা আসলে আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ডিজিটাল মডুলেশন টেকনিক, যেখান থেকে আসলে আমরা এএসকে, এফএসকে এবং পিএসকে এইসব বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো দেখেন, তো আমাদের প্রথম যে পিডিএফটা, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে দ্য আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন চেঞ্জ, ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। একটু ভালো করে খেয়াল করবেন, এখানে কি বলা আছে? দ্য আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। দ্যাট মিনস এটার মানে হচ্ছে আপনার যে আস্কি, যেটাকে আমরা বলি আস্কি কোড, সেটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তো এই কোডটাকে আমরা হচ্ছে ইউজ করে, দ্যাট মিনস এই কোডটাতে আছে হচ্ছে আমাদের 128টা ক্যারেক্টার, উইচ আর বাইনারি কোডেড। কি করা হচ্ছে যে 128টা যে ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টারটাকে কি করা হয়েছে? বাইনারিতে কোড করা হয়েছে। এটা বলা হয়েছে বাইনারি কোডেড। দ্যাট মিনস আপনার হচ্ছে বাইনারি কোড করা হয়েছে। দ্যাট মিনস কি করা হয়েছে? আপনার এনকোডিং। দ্যাট মিনস এটা মানে হচ্ছে আপনার এনকোডিং করা হয়েছে। ইফ আ সার্টেন কম্পিউটার জেনারেটস, মানে একটা সার্টেন কম্পিউটার আছে, সেই কম্পিউটারটা আপনার জেনারেট করতেছে হচ্ছে এত ক্যারেক্টার, দ্যাট মিনস 1 লাখ ক্যারেক্টার পার সেকেন্ডে। ডিটারমাইন দ্য ফলোইং। তাহলে আমাকে এই জিনিসগুলো এখন ডিটারমাইন করতে হবে। বলছে প্রথমে হচ্ছে দ্য নাম্বার অফ বিটস রিকোয়ার্ড পার ক্যারেক্টার। মানে আমি যখন একটা ক্যারেক্টার ট্রান্সমিট করব, তখন ওই ক্যারেক্টারের জন্য আমার কয়টা বিট ইউজ করতে হবে সেটা বের করতে হবে। দ্য নাম্বার অফ বিটস পার সেকেন্ড, দ্যাট মিনস বিপিএস, বিটস পার সেকেন্ড রিকোয়ার্ড, এটা বের করতে বলছে টু ট্রান্সমিট দ্য কম্পিউটার আউটপুট। মানে কম্পিউটারের যে আউটপুটটা আছে, এই কম্পিউটারের আউটপুটটাকে যদি আমি আহ, মানে ট্রান্সমিট করতে চাই, তাহলে আমার সেটার জন্য বিপিএসটা বের করতে হবে এবং মিনিমাম ব্যান্ডউইথ আমাকে বের করতে হবে। অবশ্যই কথাটা মনে রাখতে হবে, মিনিমাম ব্যান্ডউইথ। তারপরে কি বলছে? এরপর বলছে যে আপনার এই সিগন্যাল, এই যে ইরো ডিটেকশন যদি আমি করতে চাই, দ্যাট মিনস ধরেন আপনি এই সিস্টেমের ইরো ডিটেকশন করতে চাচ্ছেন, এই জন্য আপনি কি করতেছেন? একটা এক্সট্রা বিট দিচ্ছেন। সেটা হচ্ছে কি প্যারিটি বিট বলতেছে। সেটা আপনার কোডের মধ্যে এক্সট্রা একটা বিট সে অ্যাড করে দিচ্ছে কোডের মধ্যে, সেটাকে আমরা বলছি প্যারিটি বিট। যদি এই অবস্থা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার এ এবং বি, এই দুটো জিনিস আপনাকে বের করতে হবে। কোশ্চেন কি ক্লিয়ার নাকি সেটা বলেন। কোশ্চেন কি ক্লিয়ার? স্যার, কোয়েশ্চেন সিটা আরেকবার একটু বলেন। কোশ্চেন সেটা হচ্ছে কি, ধরেন আগে যে সিস্টেমটা ছিল, সেই সিস্টেমটাকে মধ্যে যদি আপনি একটা ইরো ডিটেক্ট করতে পারেন, এইরকম যদি আপনি একটা ফ্যাসিলিটি রাখতে চান, তাহলে সেই ক্ষেত্রে এক্স আগে যে বিটগুলো দরকার ছিল, সেই বিটগুলোর সাথে আপনার এক্সট্রা একটা বিট আপনার যোগ করে দিতে হবে, সেটার নাম হচ্ছে প্যারিটি বিট। মানে আগের বিটগুলোর সাথে আপনি এক্সট্রা একটা বিট এখানে অ্যাড করতেছেন। এই অবস্থায় আপনার এই হচ্ছে এ এবং বিটা বের করতে হবে। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ হচ্ছে সলিউশনটা একটু করি। যেমন হচ্ছে প্রথমে বলতেছি যে আমার কয়টা বিটস লাগবে সেটা বের করা। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আমার ক্যারেক্টার কয়টা আছে? 128টা ক্যারেক্টার। তার মানে 128টা ক্যারেক্টার জন্য আমার লেভেল হবে 128টা। এই জন্য এখানে বলা হচ্ছে 128। তাহলে আমি যদি 128টা লেভেল করি,
তাহলে আমার নাম্বার অফ বিটস বের করার জন্য একটা ফর্মুলা রয়েছে, n log 2l। তাহলে এখানে লেভেল হচ্ছে 128, তাহলে এখান থেকে যদি আপনি এই ফর্মুলায় বসিয়ে n এর ভ্যালু বের করেন তাহলে আপনার 7 চলে আসবে। তার মানে আপনি যদি 128টা এই যে ক্যারেক্টার আছে এই সিস্টেমের জন্য যদি আপনি ইনফরমেশন ট্রান্সমিট করতে চান, তাহলে আপনার পার ক্যারেক্টারের জন্য এই 7টা করে বিট লাগবে। কথা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর হচ্ছে বি নাম্বার। বি নাম্বার হচ্ছে নাম্বার অফ বিটস পার সেকেন্ড, যে বিপিএস বের করতে বলছে। এখন বিপিএস বের করতে গেলে আপনাকে ফার্স্টে বের করতে হবে কি কত রেটে স্যাম্পল হচ্ছে সেইটা। সেটা যদি আপনি বের করেন তাহলে সেটাকে এন ইন্টু এফ এস দিয়ে গুণ করলে কিন্তু আমার বিটস পার সেকেন্ড চলে আসে। তাহলে এখানে আমি বের করে ফেলছি এন, এটা আমার লাগবে যে এনটাই যে এখান থেকে আমি গুণ করব সেই এনটা আমি বের করে ফেলছি। আর এফ এস বের করতে হবে। এখানে বলছে আপনাকে দেখেন যে আপনার যে কম্পিউটারটা সেটা জেনারেট করতেছে 1,00,000 ক্যারেক্টার্স পার সেকেন্ড, তার মানে এটা হচ্ছে আমার এফএস। তাহলে এখন যদি আপনি বিটস পার সেকেন্ড বের করতে চান এই ফর্মুলার মাধ্যমে তাহলে এন ইন্টু এফএস, দ্যাট মিনস এন হচ্ছে 7 এবং হচ্ছে যে 1,00,000 ক্যারেক্টার পার সেকেন্ড, এটা হচ্ছে এফএস। তো গেল, এটার সাথে গুণ করলে আপনার 7,00,000 বিটস পার সেকেন্ড চলে আসবে। ক্লিয়ার? এটা জি হচ্ছে স্যার। আপনার বিট পার সেকেন্ড। কিন্তু এখানে একটা কথা বলা আছে, দেখেন লাস্টে বলছে যে এখানে আপনি মিনিমাম ব্যান্ডউইথ বের করতে হবে। মিনিমাম ব্যান্ডউইথ বের করার প্রসেসটা কিরকম আপনাদেরকে বলছিলাম, যে মিনিমাম ব্যান্ডউইথ যদি আপনি বের করতে চান প্রসেসটা হচ্ছে আপনাকে বিপিএসটা বের করতে হবে, এবং বিপিএসটা বের করার পরে যখন আপনি মিনিমাম ব্যান্ডউইথ পেতে চাবেন তখন একে কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন যদি আমি মিনিমাম ব্যান্ডউইথ বের করতে চাই, এখানে যে আমি বিপিএসটা বের করছি, এই যে বিপিএস 7,00,000, এটাকে আপনি কি করবেন, 2 দ্বারা ভাগ দিবেন। 2 দ্বারা ভাগ করলে আপনার মিনিমাম ব্যান্ডউইথ চলে আসবে। ঠিক আছে? ক্লিয়ার? এখন এরপর বলছে সি নাম্বারে যে আপনি কি করছেন, এডিশনাল একটা বিট যোগ করছেন। তার মানে আগে আমাদের নর্মাল এই সিস্টেমের জন্য বা এই 128টা ক্যারেক্টার আমরা দেখেছি যে 128টা ক্যারেক্টার যদি আমি নর্মালি ট্রান্সমিট করতে যাই তাহলে আমার বিট কয়টা লাগে, 7টা। এখন বলা হয়েছে যে এই সিস্টেমে আপনি ইরর ডিটেকশন করতে চাচ্ছেন, যার ফলে আপনার এক্সট্রা একটা বিট যোগ করতে হবে, অ্যাডিশনাল একটা বিট। তার মানে এখন আমার টোটাল পার ক্যারেক্টারে বিট লাগবে, যেহেতু প্রত্যেকটা ক্যারেক্টারে আমার 7টা বিট করে লাগে, এডিশনাল একটা বিট যোগ করতে হবে ইচ ক্যারেক্টারে। এই কারণে 7 যোগ 1 তার মানে হচ্ছে 8। তার মানে এখন আপনার পার ক্যারেক্টারে বিট লাগবে হচ্ছে কয়টা, 8টা। তার মানে এখন যদি আপনি এই ওই হচ্ছে ইয়া বের করতে চান, বিপিএস বের করতে চান এবং মিনিমাম ব্যান্ডউইথ বের করতে চান, তাহলে কিভাবে বের করবেন? তাহলে ফার্স্ট হচ্ছে বিপিএস বের করেন। বিপিএস মানে হচ্ছে এন ইন্টু এফএস। তাহলে এখানে এন হবে 8, আর এফএস কোনটা, এই যে যেটা আগে ছিল কম্পিউটার জেনারেট করতেছিল সেটা হচ্ছে 1,00,000। তাহলে এই যে 8,00,000 বিট পার সেকেন্ড। মিনিমাম ব্যান্ডউইথ কিভাবে বের করবেন, এই বিপিএসটাকে 2 দিয়ে ভাগ করবেন, বের করলে মিনিমাম ব্যান্ডউইথ চলে আসবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা আমাদের ক্লিয়ার। 6.2.1 এখানে আপনাদের বলাই আছে, দেখেন এই ম্যাথস গুলো কোথা থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা 6.2.2 তে চলে আসি। এটাও মোটামুটি একই রকমের ম্যাথ, যাতে একটু বুঝছেন, একটু বোঝার চেষ্টা করেন। বলছে একটা কম্প্যাক্ট ডিস্ক আছে, সেই ডিস্কটাকে বলতেছে সিডি। সিডি মানে হচ্ছে কম্প্যাক্ট ডিস্ক। তো এই ডিস্ক কি করতেছে, রেকর্ড করতেছে অডিও সিগন্যাল ডিজিটালি বাই ইউজিং পিসিএম। মানে হচ্ছে আপনার যে অডিও সিগন্যালটা আছে সেই অডিও সিগন্যালকে সে ডিজিটালি কনভার্ট করে রেকর্ড করতেছে। এখন বলছে অ্যাজিউম দ্য অডিও সিগন্যালের ব্যান্ডউইথ, অডিও সিগন্যালের ব্যান্ডউইথ কত, 15 কিলোহার্টজ। আচ্ছা, এখন বলছে হোয়াট ইজ নাইকুইস্ট রেট। একটা কথা বলে রাখি, আমরা যখন ম্যাথস করি তখন দেখা যায় কি আমি কোশ্চেনে যা চেয়েছি আপনারা ফুল ইনফরমেশন গুলো দেন না। যেমন অনেকেই দেন না, আবার অনেকে দেয়। তো যেমন ধরেন এক্সাম্পলটা কিরকম হইতে পারে, এই যে মিডের এক্সামে আমি প্রথমেই বলেছিলাম ডিফাইন শ্যাননস ক্যাপাসিটি, বলছিলাম না? জি স্যার। ডিফাইন শ্যাননস ক্যাপাসিটি। তো তারপরে হচ্ছে একটা ম্যাথ দিয়েছিলাম। তো ফার্স্টে আপনাকে শ্যাননস এর ক্যাপাসিটিটাকে ব্যাখ্যা করতে হবে যদি ফুল মার্কস পেতে চান।
তো অনেকে ব্যাখ্যা করেন নাই, তো সেক্ষেত্রে আমি মিড দেখে আপনার ওই কনসিডারেশনটা নিয়ে আসছি যে ঠিক আছে না, কনসিডার করা হয়েছে, যতটুকু কাটা দরকার ততটুকু আমি কাটি নাই, তার চেয়েও কম কাটছি আর কি। তো যেহেতু মিড ছিল, কিন্তু যেহেতু একবার ভুল করে ফেলছেন, তার মানে একবার ভুল কিন্তু হয়ে গেছে, ফাইনালে কিন্তু এটা কনসিডার করা হবে না, ঠিক আছে? কারণ একটা ভুল বারবার করলে সেটা বদ অভ্যাস হয়ে যাবে। তো যখন আমার একটা কোশ্চেনে যা যা চাওয়া হবে যেভাবে, আপনাকে ওই ইনফরমেশন গুলো ঠিকঠাক ভাবে দিতে হবে, আদারওয়াইজ ফুল মার্কস পাবেন না, ঠিক আছে? জি অ্যাকুরেসিটা স্যার। ইম্পর্টেন্ট। তো এখন দেখেন, এখন আমাদেরকে এখানে বলা হয়েছে যে হোয়াট ইজ নাইকুইস্ট রেট। তাহলে নাইকুইস্ট রেট কোনটা? এটা হচ্ছে সেই রেট যে রেটে আমার, যে স্ট্যান্ডার্ডে আমাকে বা যে মিনিমাম রেটে আমি যদি একটা সিগন্যালকে মানে স্যাম্পল করি, তাহলে এলিয়াজিং ইফেক্টটা অ্যাভয়েড করা যাবে। এখন নাইকুইস্ট রেট এখানে কত হবে? এখানে ব্যান্ডউইথ কত বলছে? 15 আমাদের আমাদের যে ফর্মুলাটা আছে নাইকুইস্ট রেটের, সেটা হচ্ছে ধরেন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি যদি এফএস হয়, তাহলে সেটা হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু কত? 2 এফএম। মিনিমাম হবে তাহলে কত? এফএস ইকুয়ালস টু 2 এফএম। এটা হচ্ছে আমার মিনিমাম, এর চেয়ে আমি বেশি করতে পারি। এই যে এখানে ফর্মুলাটা দেওয়া আছে। তো তার মানে এখানে আমার নাইকুইস্ট রেট কত হবে? 15 কিলো হার্জ ইন্টু 2, তাহলে কত আসতেছে? 30 30 কিলো কিলো হার্টজ। হার্জ। এবং নাইকুইস্ট রেটটা কি সেটাও কিন্তু আমাকে বলতে হবে। জাস্ট এখানে আমি কত অ্যান্সার আসবে সেটা লিখে দিছি, কিন্তু নাইকুইস্ট রেটটা কি জিনিস সেটাও আপনাদেরকে বলতে হবে। তো গেল, ঠিক আছে। এরপরে কি বলছে? ইফ দ্য নাইকুইস্ট স্যাম্পলস আর কোয়ান্টাইজ, মানে স্যাম্পলিং করার পরে আপনি কি করছেন? এখন কোয়ান্টাইজ করতেছেন বা কোয়ান্টাইজেশন করতেছেন। তো কোয়ান্টাইজেশনের জন্য আপনি কত লেভেল ইউজ করছেন? 65,536টা লেভেল। এবং তারপরে কি করছেন? এই লেভেল গুলোকে বাইনারি কোড করছেন। ডিটারমাইন দ্য নাম্বার অফ বাইনারি ডিজিটস রিকোয়ার্ড টু এনকোড এ স্যাম্পল। মানে আপনার এই পরিমাণ লেভেল গুলোকে যদি আপনি এনকোড করতে চান, তাহলে কয়টা আপনার বিটস লাগবে সেটা আপনাকে বের করতে বলা হয়েছে। তাহলে আমি জানি এল হচ্ছে 65,536, এবং এন এর এই সূত্র থেকে আপনি বসিয়ে পাবেন হচ্ছে 16টা। কথা ক্লিয়ার? তাহলে এখান থেকে আপনি বিট লাগবে হচ্ছে 16টা। এখন সি বলছে কি? ডিটারমাইন দা বিটস পার ডিজিট, বাইনারি ডিজিটস পার সেকেন্ড। এর মানে হচ্ছে ওই বিপিএস টাই আপনাকে বের করতে বলা হয়েছে, আর কিছু না। বাইনারি ডিজিট মানে হচ্ছে বিট। এরপরে হচ্ছে কি? এই বিপিএস বের করেন। তাহলে কিভাবে বের করবেন? এন ইনটু এফএস। এন তো আপনি বের করে ফেলছেনই, 16। আর স্যাম্পলিং রেট কোনটা? এই যে নাইকুইস্ট রেটে যে স্যাম্পল করছেন, তার মানে 16 ইন্টু এই যে 30 কিলো আওয়ার্স, দ্যাট মিনস 30 ইন্টু 10⁻³ এটা হচ্ছে আপনার আলটিমেটলি কত? 4 লাখ 4 লাখ। 80 হাজার, 4 লাখ 80 হাজার বিটস পার সেকেন্ড। এটা আপনি বের করে ফেলছেন। গেল। এরপর বলছে ফর প্র্যাকটিক্যাল রিজনের জন্য আপনি কি করছেন? এই সিগন্যালস গুলোকে স্যাম্পলিং করছেন ওয়েল অ্যাবাভ দ্য নাইকুইস্ট রেট। মানে প্র্যাকটিক্যাল কিছু প্রবলেমের কারণে বা প্র্যাকটিক্যাল কিছু কাজের জন্য আপনি তখন আর এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি এইটাতে রাখেন নাই, এই যে নাইকুইস্ট রেটে যেটা ছিল সেটাতে রাখেন নাই। কি করছেন? এর চেয়ে অ্যাবাভ রেটে আপনি স্যাম্পল করছেন। তাইলে সেই ক্ষেত্রে কি হবে? তার মানে এখন বলছে ওয়েল অ্যাবাভ দ্য নাইকুইস্ট রেট। এখন কি বলছে? প্র্যাকটিক্যাল সিরিজ ইউজ এত স্যাম্পলস পার সেকেন্ড। তার মানে আগে আপনার এই যে 30,000 যেটা ছিল, সে এই যে 30,000 যেটা ছিল সেটা না হয়ে এখন বলছে আপনি কত করতেছেন? 44,100 স্যাম্পলস পার সেকেন্ড, এই রেটে আপনি স্যাম্পলিং করতেছেন। তাহলে এখন আপনার এই এফএস হচ্ছে কত? এই যে 44,000, যেটা এখানে বলে দেওয়া আছে 44,100 হার্টজ। এখন আপনি যদি বিপিএস বের করেন, তাহলে এন ইন্টু এফএস, এন হচ্ছে আপনার 16, যে 16 ইন্টু 44,100 করলে আপনার এটা চলে আসবে। আর মিনিমাম ব্যান্ডউইথ বের করলে বিপিএস কে আপনি 2 দিয়ে ভাগ করেন, তাহলে আপনার এই রিকোয়ার্ড ব্যান্ডউইথ চলে আসবে। ঠিক আছে? বুঝে তাহলে গেছে স্যার হ্যাঁ। নাইকুইস্ট রেট বের করা লাগতেছে না আর সেকেন্ড টাইম? না, এখানে তো আপনার ডিতে আপনার নাইকুইস্ট রেট তো আর কেন বের করবেন? আপনার সিগন্যাল তো সেম। নাইকুইস্ট রেট তো আপনার বলাই আছে 30 কিলো হার্জ। আমি কি ব্যান্ডউইথ চেঞ্জ করছি অডিও সিগন্যালের? না। অডিও সিগন্যালের ব্যান্ডউইথ তো আমি চেঞ্জ করি নাই। তার মানে অডিও সিগন্যালের ব্যান্ডউইথ আপনার নাইকুইস্ট রেট অনুযায়ী 30 কিলো হার্জই থাকবে। কিন্তু আমি বলছি যে প্র্যাকটিক্যাল কিছু কারণের জন্য আমরা এই নাইকুইস্ট রেটের চেয়ে বেশি রেটে স্যাম্পল করছি। যেখানে আগে স্যাম্পলিংটা ছিল হচ্ছে নাইকুইস্ট রেটে, কিন্তু এখন কি করছি? নাইকুইস্ট রেটের চেয়ে বেশি স্যাম্পলিং করছি।
এবং সেই স্যাম্পলিং রেটটা কত, এই যে 44,100, এই যে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনাদের কাজ থাকবে এইটা সলভ করা। এই যে 6.2.3, এটা আগের মতোই তো, এই জিনিসটা আপনি সলভ করবেন। আমি হচ্ছে আর এই ম্যাথটা দেখাই দিচ্ছি, 6.2.4, এই ম্যাথটা জাস্ট আমি দেখাই দিব। কি বলছে, 5 টেলিমেট্রি সিগন্যালস, কি বলা হয়েছে, 5টা টেলিমেট্রি সিগন্যাল আছে, ঠিক আছে, 5 টেলিমেট্রি সিগন্যালস গেল, 5টা টেলিমেট্রি সিগন্যালস, এবং প্রত্যেকটার ব্যান্ডউইথ কত? 1 কিলোহার্টজ। হ্যাঁ, তার মানে এখানে আপনাকে মনে রাখতে হবে যে 5টা টেলিমেট্রি সিগন্যাল আছে, এবং এই 5টার প্রত্যেকটার ব্যান্ডউইথ কত, 1 কিলোহার্টজ, আর এবল টু বি ট্রান্সমিটেড সাইমultaneously, মানে একই সাথে ট্রান্সমিট করা হবে, সাইমultaneously মানে একই সাথে। এই 5টা টেলিমেট্রি সিগন্যালকে একই সাথে ট্রান্সমিট করা হবে বাই বাইনারি পিসিএম, ঠিক আছে, বাইনারি পিসিএম এ। তা ম্যাক্সিমাম টলারেবল ইরর, তার মানে এখানে ইরর কথাটা চলে আসছে, তাহলে ম্যাক্সিমাম টলারেবল ইরর কত অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে, সেটা হচ্ছে 0.2% অফ দ্য পিক সিগন্যাল অ্যামপ্লিটিউড। এটা আমি আপনাদেরকে করাইছি স্লাইডে, এরকম একটা ম্যাথ ছিল। দ্য সিগন্যালস মাস্ট বি, মানে আপনার ইরোরটা সেটা কত বেশি হইতে পারবে না, পিক সিগন্যালের 20%, পিক সিগন্যালের যে অ্যামপ্লিটিউড সেটা 20%-এর বেশি হইতে পারবে না। 20% না 0.2%? কথা বলেন। 0.2%। হ্যাঁ, 2.2%। 0.2%। তার মানে আপনার যে ইরোটা সেটা ম্যাক্সিমামের যে অ্যামপ্লিটিউডটা আছে সেটা 0.2%-এর চেয়ে বেশি হতে পারবে না। গেল, দ্য সিগন্যালস মাস্ট বি স্যাম্পল। এখন বলছে যে স্যাম্পলিং রেটটা, এখানে স্যাম্পলিং রেট সম্পর্কে আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এখানে। তাহলে কি বলছে, দ্য সিগন্যালস মাস্ট বি স্যাম্পল, তার মানে সিগন্যালটাকে স্যাম্পল করা হবে অ্যাটলিস্ট কততে, 20% অ্যাবাভ দ্য নাইকুইস্ট রেট। তার মানে আমাদের এখানে যে নাইকুইস্ট রেটটা আছে, ওই নাইকুইস্ট রেটের যত পাওয়া যায় তার চেয়ে আরো 20% বেশি রেটে আমরা সিগন্যালটাকে স্যাম্পলিং করব। আচ্ছা, ফ্রেমিং এবং সিঙ্ক্রোনাইজেশন রিকোয়ার্স এর এডিশনাল এত পার্সেন্ট এক্সট্রা বিট, অ্যাডিশনাল কত, 0.5%, মানে আপনার ফ্রেমিং এর জন্য এবং সিঙ্ক্রোনাইজ করার জন্য তারা আবার 0.5% এক্সট্রা বিট নিতে চাচ্ছে, ঠিক আছে। ডিটারমাইন দ্য মিনিমাম পসিবল ডাটা রেট, মানে কি বিপিএস বের করতে বলা হয়েছে, এবং এই মিনিমাম ব্যান্ডউইথ বের করতে বলা হয়েছে। কোশ্চেনটা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা কাজগুলো করি। এইটা হচ্ছে এমন একটা ম্যাথ যে ম্যাথের মধ্যে সবকিছু আপনার ইনক্লুড করা আছে, মানে হাবি জাবি যা প্রবলেম থাকার কথা সব এখানে ইনক্লুড করা আছে। আচ্ছা, এখন দেখেন কি বলা হয়েছে, যে ইরোরটা কত, 0.2%। 0.2%। তাহলে এখানে আমরা যে যে ইরোর কোয়ান্টাইজেশনের জন্য যে ইরোরের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এমপি বাই এল, আলটিমেটলি সেই যে এমপি, সেই এমপিটা, এমপি বাই এল ইকুয়ালস টু কত হবে, এটা হচ্ছে আপনার এই ইরোটা, সেটা হচ্ছে কত, 0.2%, এটা হচ্ছে আপনার ইরোর। ইরোটা কত বলছে, 0.2% অফ ম্যাক্স, তাহলে 0.2%, 0.2%, তার মানে কত, 100 ভাগ কার 0.2%, সেটা হচ্ছে পিক, এই যে এমপি। মানে এটাই চলে, যে এটা ছিল ইরোরের যে ফর্মুলাটা, তার মানে এমপি ডিভাইডেড বাই এল ইকুয়ালস টু হচ্ছে এটা। কিভাবে আসছে বোঝা গেছে, এই যে। হুম। জি স্যার। আচ্ছা, তাইলে গেল, এখন আপনি এখান থেকে খুব সহজে এল বের করতে পারবেন। এল বের করলে চলে আসে 500, কারণ এখান থেকে এখন আপনি যদি এন বের করেন দেখবেন যে, আপনি একটু বের করে, আপনি আমাকে একটু বের করেন, কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে আপনি এখানে এল সমান সমান 500 বসান, বলেন আমার অ্যান্সার কত আসবে, log 2 500। 8.96। এখন আপনি এটা দেখেন, 8.96, আমি কি বলতে পারবো যে আমার 8.96 বিট লাগবে? আমার তো এটা একটা ইন্টিজার ভ্যালু লাগবে, তাই না?
হয় 8টা বিট লাগবে নয় 9টা, রাইট? বিট সংখ্যা কি কখনো ফ্র্যাকশন হইতে পারে? না না স্যার। স্যার। তাইলে আমাকে এইটুকু আমি বুঝতেছি যে আমার এখানে 8-এর বেশি বিট লাগবে। তাহলে 8-এর বেশি কত? 9। তাহলে আমি এর জন্য কি করব, 9টা বিট ইউজ করতেছি, ঠিক আছে? আর 9টা বিট নিলে আমরা 512টা লেভেল আসে, এই জন্য এখানে 512 লেখা হয়েছে। তার মানে আলটিমেটলি আমার 9টা বিট লাগবে। কিভাবে 9টা আসলো বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আপনি যদি বিপিএস বের করতে চান তাহলে কি করতে হবে? এই এন ইন্টু এফ এস, তার মানে আপনার লাগবে এখন স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি কত বলছে এখানে? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে আপনার 1 কিলোহার্টজ। এখানে আপনার বলছে দেখেন, না না 9 কিলো হার্টজ কেন, আপনার বিট লাগবে 9টা। বিট লাগবে না এটা। আর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বলছে এখানে 2400 হার্টজ। তাহলে 2400 হার্টজ থেকে কিভাবে আসলো? এটা কিভাবে আসছে দেখেন, আমি বলছি কি যে আপনার নাইকুইস্ট রেটের চেয়ে 20% রেটে বেশি, আপনাকে কি করতে হবে? স্যাম্পলিং করতে হবে। তাহলে স্যাম্পলিং করতে হবে এস এফ এস। তাহলে নাইকুইস্ট রেট কত? এখানে হচ্ছে এটা দ্বিগুণ, তার মানে 2000 হার্টজ, তাই না? প্লাস এর আবার কত 20% বেশি। নাইকুইস্ট রেটের নাইকুইস্ট রেট তো থাকবে, আবার এই নাইকুইস্ট রেটের 20% বেশি, তার মানে 2000 ইন্টু কত? 20%। 20%, 20/100। এখন হিসাব করে বের করেন কত আসে, আমাকে বলেন। খুবই সোজা। 2.4। এই টু, এই দুইটা শূন্য, এই দুইটা শূন্য কাটা যাবে, তারপরে 2 2 4 400, তার মানে এখানে আসবে 2400 হার্টজ। ঠিক আছে, যেটা যেখানে চলে আসছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন এই এফএস এর সাথে যদি আপনি এন দিয়ে গুণ করেন তাহলে আপনি বিপিএস টা পেয়ে যাবেন। তাহলে এই যে এখানে 9, আলটিমেটলি আপনার যে 2100, মানে 21600 বিট পার সেকেন্ড লাগবে। এটা ছিল কিন্তু একটা সিগন্যালের জন্য, কিন্তু আমরা পাঠাচ্ছি কয়টা সিগন্যাল একই সাথে? 5টা। তাহলে একটা সিগন্যালে যদি যদি এরকম হয় তাহলে 5টা সিগন্যালের জন্য কত হবে? সিম্পল ঐকিক নিয়ম, তাহলে 5 5 গুণ। দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে? জি স্যার। এটা গেল নর্মাল সেন্সে। আচ্ছা, এখন বলছে দেখেন, এরপরে কি বলা হয়েছে? এরপর তারা বলছে যে ফ্রেমিং এবং সিঙ্ক্রোনাইজেশনের জন্য আমাদের তো এমনি নর্মালি কয়টা বিট লাগে? 9টা না? জি স্যার। এমনি হচ্ছে আমাদের 9টা বিট লাগে। এখন বলছে ফ্রেমিং এবং সিঙ্ক্রোনাইজেশনের জন্য কয়টা বিট এক্সট্রা লাগতেছে? 0.5%। 0.5% এক্সট্রা বিট লাগতেছে। কিসের জন্য? ফ্রেমিং এবং হচ্ছে কি সিঙ্ক্রোনাইজেশনের জন্য, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আপনি আমাকে একটু হিসাব করে বলেন তো এখানে এই জিনিসটা কিভাবে আসলো? এটা যদি বুঝতে না পারেন অন্যভাবেও আপনি ক্যালকুলেট করতে পারবেন। কিভাবে? আগে এটা এটা আপনি দেখেন, আহ আমার বিট কয়টা লাগে? 9টা। 9টা। তাহলে আমার এক্সট্রা বিট কয়টা লাগতেছে? এক্সট্রা বিটের সংখ্যা, এক্সট্রা এক্সট্রা বিট বিটের তো সংখ্যা আগে বের করতেছি, ঠিক আছে? এক্সট্রা বিট আগে বের করব। তাহলে বলছে যে যত কয়টা বিট লাগে তার কত পার্সেন্ট? 0.5। 0.5। তাহলে কত বের করেন? কত আসে? 0.045। এত 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 দেখেন, জি স্যার। তাইলে মানে আমার এক্সট্রা বিট এই পরিমাণ লাগতেছে। এখন এক্সট্রা বিট কি আমি এই পরিমাণ দিতে পারবো? ফ্র্যাকশন পরিমাণ না দিলে পুরো একটা দিতে হবে। লিস্ট এক দিতে হবে, রাইট? জি স্যার। একটা বিট আমাকে দিতে হবে, তাহলে একটা, তাহলে এক্সট্রা বিট লাগতেছে কয়টা? একটা।
আগে বিট ছিল কয়টা, 9টা না? তার সাথে এক্সট্রা বিট কয়টা লাগতেছে? একটা। তার মানে টোটাল বিটের সংখ্যা কয়টা? 10টা। এটুক বুঝতে পারছেন? হুম। জি স্যার। আচ্ছা, তাহলে আপনার টোটাল বিট লাগতেছে 10টা। তাহলে এইটা হচ্ছে আপনার এখন এন 10। এখন যদি বিপিএস বের করতে চান এর সাথে এফএস গুণ দেন। এফএস কত ছিল? এফএস হচ্ছে আপনার আহ এই যে 2400 কিলো হার্টজ, তার মানে হচ্ছে 2400। 2400। এটার অ্যান্সার কি আর এটার অ্যান্সার মিলছে? না স্যার, কিন্তু ওই যে 5 টেলিমেট্রি সিগন্যালের কারণে মনে হয় বাড়ানো হয়েছে। হ্যাঁ। মানে এখন ওইটাই আমি বলতেছি, তাহলে এটা আপনি হিসাব করেন তো কত আসে বলেন আমার। 24,000। হ্যাঁ, 24,000। তাহলে এটা তো সিঙ্গেলের জন্য, রাইট? জি স্যার। তাহলে আমার 5 টেলিমেট্রির জন্য বের করতে হবে, তাহলে কি করতে হবে যেটা আপনি ধরতে পারছেন সেটার জন্য কি করতে হবে? 5। এখন দেখেন তাও কি আসছে? হ্যাঁ স্যার, এখানে তো 1,20,000 আসতেছে। 1,20,000 আসতেছে, এখানে কত আসতেছে? এইখানে তো 1,08,000। 1,08,000। এখন এইটা কেন হলো তারা একটু দেখি। তাহলে আমরা 5% যদি হয়, 5% মানে হচ্ছে 5কে 100 দিয়ে ভাগ করা। তাহলে সেটা কত হবে? 5কে যদি আমি 100 দিয়ে ভাগ করি সেটা আসে কত? 0.05 আসে না? জি স্যার। 0.05 আসবে। পয়েন্ট যদি 0.5 আসে, তাহলে এখানে অনির কত লিখছে? স্যার 5% তো না, মনে হয় 0.5% এক্সট্রা বিট। হ্যাঁ উনি, ও আচ্ছা, 0.5% এক্সট্রা বিট, তাহলে 0.5/100 কত আসে? তাহলে জিরো পয়েন্ট জিরো আসতেছে 0.005। তাহলে এই যে চলে আসছে, রাইট? এই যে এখন এই একটা আসছে কেন? ওই যে এক্সট্রা এইটার জন্য এই একের সাথে এইটা গুণ দিছে, টোটালটা 21,600। এর সাথে 5 গুণ দিছে। মান তো একই আসার কথা, আমরা ভুল করলাম কোন জায়গায়? এটা এটা হিসাব করে দেখেন তো কত আসে। স্যার এখানে তো 21,600 বিট লেখা। হুম। মানে আগের আগের নাইকুইস্ট মানে সরি, আগের বিট সংখ্যার সাথে হচ্ছে 2400 গুণ করছে এখানে। মানে আমরা তো অ্যাকচুয়ালি মানে 10 বিটের হিসাব করছি। হ্যাঁ, তো ওরাও তো মেইনলি আপনার হচ্ছে একটু খেয়াল করেন এটা এটা কিভাবে আসছে, এটা আমি আপনাকে দেখাই। এই যে এখানে তো তারা জাস্ট আপনার হচ্ছে কি করছে, এনএফএস সহ গুণ দিছে, বুঝেন নাই? ব্যাপারটা বুঝেন। ওরা কি করছে, 9টা বিট, 9টা বিট, এই যে একটু ভালো করে খেয়াল করেন, 9টা বিট তাই না? এর সাথে জি এক্সট্রা বিট কত? 1 + 0.005, রাইট? জি স্যার। এক্সট্রা বিট। তাহলে এখন এটার জন্য বিপিএস বের করবেন, কি আসলো? এফএস, রাইট? জি স্যার। এফএস। তাহলে এফএস কত? এফএস হচ্ছে আপনার এই যে 2400, তাই না? জি স্যার। 2400 আসলো এফএস, এর সাথে এখন আবার 5 এলিমেন্ট্রি, বুঝা গেছে? এই যে 5। জি স্যার। এখন আপনি যদি এখন এই 9-এর সাথে 2400 গুণ দেন, তাহলে কত আসে? 21,600, তাই না? এই যে 9-এর সাথে যদি 24 গুণ দেন, দুই জি হাজার স্যার। চারশো তাহলে আলটিমেটলি কত? 21,600 600। ইন্টু 5। মিললো না? একই জিনিস জি তো। স্যার, এবার মানে একই জিনিস, মানে ওরা জাস্ট আমি যেভাবে যেভাবে করছি ওরা একই একই ভাবে করছে। এখন এটা 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 গুণ করলে কত আসে বলেন তো আমায়। এখন হ্যাঁ, এইগুলি তো হচ্ছে কত, 1,08,540। এইটা করলে 1,08,540 আসে, বাট এখানে যখন আমরা 1 + 0.005 নিয়ে করতেছি, ঠিক আছে, এটা আপনি গুণ করে আমাকে বলেন তো এটার জন্য আমার বিট কয়টা লাগতেছে। মানে এটা আপনার, এটা তো আমরা এটা 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 একটু হিসাব করেন।
ওয়ান প্লাস 0.005। এখন তো স্যার সেই ক্ষেত্রে তো দুইটা বিট লাগতেছে, মানে আমরা তো হচ্ছে ওয়ান ওয়ান বিট এক্সট্রা নিছি, এক্সট্রা নেওয়ার সাথে এইটা আবার হচ্ছে 0.005 বিট গুণ করতেছি, হ্যাঁ যোগ করতেছি। ওরা বিট হিসেব করেছে আপনার, আলটিমেটলি কি ওরা এটাকে আর ইয়া হিসাবে করে নাই, মানে ফ্র্যাকশন বিট হিসাব করছে ওরা। ফ্র্যাকশন বিট নিয়েই কাজ করছে, ঠিক আছে। যেমন এখানে জি স্যার। আসতেছে, এটা হচ্ছে আমরা কত, 0.045, তাহলে জি স্যার। 9.0, আমি আপনাকে বলি এটা একটু গুণ করে 9.045, ঠিক আছে এটা। জি এত স্যার। হচ্ছে টোটাল বিট, রাইট। এখন এটার জি সাথে আপনি হচ্ছে গুণ করবেন এফএস, তার মানে 2400, রাইট, ইন্টু জি হচ্ছে স্যার। কত, ইন্টু হচ্ছে 5, গুণ করেন তো। 400 ইন্টু 5, ওই 1,08,540। এটা করলে তো আপনার 1,08,540 আসতেছে, তাই না? এই যে, জি স্যার। হুম। জি স্যার। এখন এইটা তো নিয়ম অনুযায়ী হলো না, কারণ আমি 0.045 বিট কিভাবে দিব? সেটাই তো স্যার, আমাদের তো দিলে পুরো একটা এক্সট্রা বিটই দিতে হবে। এক্সট্রা বিট দিতে হবে না, এটা নিয়ে আমি ডিসকাস করব, ঠিক আছে। এরকম হবে না, আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি না যে এক্সট্রা বিট এক, জি স্যার। ওইভাবেই করবেন, ঠিক আছে। আর এই ভুলটা, এটা সম্ভবত ভুল আছে, এটা নিয়ে আমি কথাবার্তা বলবো। এখানে আমি জিরো ফ্র্যাকশনাল বিট তো আমি দিতে পারবো না। জি স্যার। ঠিক আছে। তাহলে তো স্যার অ্যাকচুয়ালি অ্যান্সার ওই যে 1,20,000-এরটাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আমাকে আলাদা করে বিট বের করে নিতে হবে, কারণ আমার এটা ফ্র্যাকশন হচ্ছে না, হচ্ছে এটা আমাকে খেয়াল রাখতে হবে না। আমি তো ফ্র্যাকশন বিট দিতে পারতেছি না, দিব কিভাবে? জি স্যার। আচ্ছা, এখন লাস্ট ম্যাথটা দেখেন, সেটা হচ্ছে কি, এখানে বলছে এ মেসেজ সিগন্যাল এম অফ টি। একটা মেসেজ সিগন্যাল আছে যেটাকে আমরা ডিফাইন করতেছি এম অফ টি দিয়ে, সেটাকে ট্রান্সমিট করা হচ্ছে বাই বাইনারি পিসিএম, তাই না? উইদাউট কম্প্রেশন, মানে একটা মেসেজ সিগন্যালকে আমরা ট্রান্সমিট করতেছি বাইনারি পিসিএম দিয়ে। ইফ দ্য এসএনআর, মানে সিগন্যাল টু নয়েজ রেশিও, যদি যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট যদি 47 ডিবি হয়, ভালো করে বুঝেন, আমার যে এসএনআরটা লাগবে সেটা যদি অ্যাটলিস্ট 47 ডিবি লাগে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ এল রিকোয়ার্ড, মানে কয়টা কোয়ান্টাইজেশন লেভেল লাগবে সেটা বের করতে বলছে। এবং এই মুফটিটা আপনাকে সাইনোসয়েডাল হিসাব করতে বলছে, মনে আছে আমি একটু আগে আপনাদেরকে গত ক্লাসে একটা প্রুফ দিতে এবং হোমওয়ার্ক ছিল যে এসএনআর 1.76 প্লাস কত এন, মনে আছে? একটা প্রুফ দিয়েছিলাম যে অ্যাসাইনমেন্ট হিসাবে, ওটা কি করছেন আপনারা কেউ? ওটা কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, ওটার উপরেও কিন্তু মার্কস আছে, যদি ঠিকঠাক মতো না করেন তাহলে কিন্তু মার্কস কাটা যাবে। এই যে এই প্রমাণটা আমি আপনাদেরকে দিছিলাম, এই যেটা দিছিলাম না, 1.76 প্লাস 6 আর, এই যে এটা ছিল আপনাদের এসএনআর ডেসিবেল স্কেলে যদি আপনি বের করেন, তাহলে দেখেন এসএনআর ডেসিবেল স্কেলে যদি আমি বের করি, তাহলে যে এটা এসএনআর ডেসিবেল স্কেল, আমার সূত্রটা কি, ফর্মুলাটা এটা না, একটু আগে তো দেখালাম। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এসএনআর বের করতে যাই, এসএনআর এটার ভ্যালু, এটা এই এসএনআর এর ভ্যালু যদি আমার বের করতে যাই, তাইলে এখন একটু খেয়াল করেন, তাহলে এখানে আমার এন লাগবে, তাই না? জি হুম, স্যার। এন লাগবে, আচ্ছা গেল। এখন আপনাকে বলতে বলছে এসএনআর কত, এটা বের করতে হবে, কিন্তু মিনিমাম এসএনআর কত বলছে, মিনিমাম কত এসএনআর লাগবে, 47 ডিবি। মানে এর চেয়ে আপনি কম এসএনআর আপনি দিতে পারবেন না, কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এখন এটার জন্য অ্যাটলিস্ট আপনি বের করেন এসএনআর ডিবি ইকুয়ালস টু 10 লগ এস বাই এন। এখন আপনি এইটা এই হিসাবে আপনি যান, এই হিসাবে বের করলে এসএনআর মিনিমাম কত, 47, এই যে 47 আপনি বের করেন, তাহলে এই সিগন্যাল টু নয়েজ রেশিও কত বের হয়েছে, এত বের হলো না? জি স্যার। আচ্ছা, এখন এইটার জন্য এই মডুলেটিং সিগন্যালের সাথে আপনার এই যে লেভেলের একটা সম্পর্ক আছে, এই যে ফর্মুলা ছিল, এই ফর্মুলাটা আপনার এই যে স্লাইডে ছিল, কত ছিল, এস বাই এন 3/2 এল স্কোয়ার।
এই যে এখান থেকে আপনারা একটু মডিফাই করে এল এর সাথে বের করা যায়, এল এর সাথে যে ইয়াটা ছিল সেটা বের করা যায়। যেমন ধরেন এই যে দেখেন, এস বাই এন এখানে আসছে কত, 3/2 L²। এটা কিভাবে আসছে, এই যে আমি আপনাকে দেখাই, এটা না, এই যে এখানে আসছিল কি এই S/S n, আর এটা মানে কি S/n না? হুম, জি স্যার। এখানে আসছে হচ্ছে আপনার 3p/m²p ইন্টু কত আসছে, 2 টু দি পাওয়ার, এটাকে লেখা যায় এরকম। 2 টু দি পাওয়ার r²। এরকম লেখা যায় না? জি স্যার। তাহলে 2 টু দি পাওয়ার আর সমান সমান কি এল না? জি স্যার। এই যে এল, তাহলে L² চলে আসলো, এই যে L², জি স্যার। এই যে L² চলে আসছে। তাইলে এইখানে একটু দেখেন, এই যে L² চলে আসলো। এখন বাকি রইলো কি, আচ্ছা, এই যে L² চলে আসলো, বাকি রইলো হচ্ছে 3/2। তাইলে এখন আলটিমেটলি যে 3p এবং ডিভাইডেড বাই m²p, এখান থেকে আপনার এইখান থেকে আপনার যে 3p/m²p, এখান থেকে আপনার অ্যাকচুয়ালি এই 3/2টা নিয়ে আসা যায়। ঠিক আছে, দেখাই আমি আপনাকে, এই যে এটা, এখান থেকে আপনাকে এই যে 3/2টাকে নিয়ে আসা যায়, এখানে দেখেন। তাহলে এটা আপনি জাস্ট, আমি একদম আপনাকে এত বিস্তারিত দেখাচ্ছি না, আমাদের একটু টাইম শর্ট আছে, দরকার হলে পরে যদি ক্লাস থাকে ওটা আমি দেখাই নেবো, বাট এই ফর্মুলাটা আপনি একটু মনে রাখবেন, ঠিক আছে? জি স্যার। এইটা হচ্ছে আপনার সিগন্যাল টু নয়েজ রেশিওর সাথে লেভেলের সম্পর্ক যদি বের করতে চান, এটা কি বললাম, সিগন্যাল টু নয়েজ রেশিও, এর সাথে যদি আপনি লেভেলের সম্পর্ক বের করতে চান তাহলে আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন। এবং আলটিমেটলি এখান থেকে এল বের করেন, এল বের করলে তাহলে আপনি বের করছেন কত, 182.8। তার মানে আমি বলতে পারছি যে আমি যদি মিনিমাম 47 ডিবি রাখতে চাই, ভালো করে বুঝেন, আমি যদি মিনিমাম কত ডিবি রাখতে চাই, তাহলে এটা খুলে এটা লাগা দাও, কোনো কিছু কথা হচ্ছে আমি যদি মিনিমাম এটা 47 ডিবি যদি আমার লাগে, লাগাও তাহলে তো ভালো। মাইকটা অফ করেন যিনি কথা বলতেছেন। এটাই নয়, এটাই নয়, এটা না খুলে ওই সাইডের গিলা খুলে লাগাও আগে। হলো ইউসুফ যেই ভাই তার মাইক যেখানে অন, ছিল সেই মাইকটা তার অফ সেই করেন। বরাবরই লাগাতে হবে, এটা বলে দিলাম। হ্যাঁ, ইউসুফ ভাই, ফ্ল্যাট লাগবে তো ফ্ল্যাট নিয়ে আসো। ইউসুফ আলীকে এটা আমি এটা মিউট ফ্ল্যাট করতেছি, দেখো তারপর আবার আনমিউট হয়ে যায় ঢুকে কেন? কিনা, ঢুকে কিনা দেখো ঢুকে। তাহলে আমাদের ওই আমি ইয়ারটা মিউট অল ইয়ারটা করে দাও দিচ্ছি, ফুল। আপনার এখন যার কথা দরকার একটু আনমিউট করে কথা বলবেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমি সিগন্যাল বা নয়েজ রেশিওর সাথে এই যে লেভেলের যে সম্পর্কটা সেটা বের করতে পারছি, SN = 3/2 L এ। এখান দিয়ে আপনি এল বের করলেন, এই যে তার মানে আমি দেখতে পাচ্ছি আমার যদি মিনিমাম 47 ডিবি আমি রাখতে চাই তাহলে আমার কত লেভেল করতে হবে, 182.8। মানে 47 লেভেল যদি আমি করতে চাই তাহলে আমার লেভেলের সংখ্যা লাগে হচ্ছে 182.8। কিন্তু আমি কি 182.8 এই লেভেল রাখতে পারবো, ফ্র্যাকশন রাখতে পারবো? না, আচ্ছা, এটাও এখন আপনি তৈরি। ধরেন আমাদের সূত্র যেটা ছিল N = L log 2L, আপনি এখানে এখানে আপনি এল বসান, তাহলে কত আসে আপনি আমাকে বলেন, এন বের করেন কত আসে, এটাই বসান আপনি, সমস্যা নাই, এটাই বসান। এন বের করছেন, কত আসছে? আমি আসলে সবাইকে মিউট করে দিয়েছিলাম, কথা বলতে গেলে একটু আনমিউট করে কথা বলবেন।
কেউ কথা বলে না। 7.51 আসবে। কত আসে? 7.51। 7.51 সাপোজ ধরেন। তার মানে আমি যদি ওই যে মিনিমাম যে ডিবিটা বলছিল 47 ডিবি, এই 47 ডিবিটাকে যদি আমি রাখতে চাই আমার লেভেল করতে হয় 7.51। কিন্তু মানে সরি 47 ডিবিটাকে রাখতে গেলে আমার লেভেল রাখতে হয় হচ্ছে কত, 182.8, এবং এটার জন্য আমার বিট লাগে 7.51। কিন্তু আমি কি 7.51 বিটটা রাখতে পারবো? রাখতে পারবো না। তাহলে এই আমাকে বিট কত বিট রাখবে? মিনিমাম এ 8 বিট লাগবে। এখন আপনি হিসাব করে দেখেন, আমি যদি এখন মিনিমাম 8 বিট রাখি তাইলে আমার এসএনআর কত আসে। তাহলে আপনি এসএনআর বের করেন। 8 বিট দিয়ে, যে এখানে এসএনআর সূত্র ছিল, তাহলে এখানে যদি 8 বিট দেন তাহলে আপনার এসএনআর লাগে, এসএনআর আসে কত, 49.76, যেটা কি মিনিমামের চেয়ে বেশি না? জি স্যার। তাইলে আলটিমেটলি আমার লেভেল কত হইতে হবে, মানে আমার 8টা বিট রাখতে হবে তাইলে আমার, কারণ আমি এই 7.51 বিট রাখতে পারবো না। 7.51 বিটের জন্য যে এত লেভেল আছে সেই লেভেল বুঝায়, তাহলে 7.51 রাখতে পারবো না, তাহলে আমার লেভেল লাগবে কত, 8টা। 8টার জন্য দেখতেছি এসএনআর আসে এত, তার মানে সেটা মিনিমামের চেয়ে বেশি। ঠিক আছে, তাহলে আমার 8টা বিট ইউজ করতে পারবো। তাহলে 8টা বিটের জন্য আমার লেভেল কত হবে, 2 টু দি পাওয়ার 8, আলটিমেটলি কত, 256। তাহলে ডিটারমাইন দ্য মিনিমাম লেভেল, তাহলে মিনিমাম লেভেল কত হবে, 256। 256। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই গেল আসলে আমাদের পিসিএম রিলেটেড ম্যাথ। এই এইটা আমাদের প্রায়, এটা আমাদের শেষ, পিসিএম শেষ আর কি, পিসিএম শেষ। এবং ওই ম্যাথের যে স্লাইডটা আছে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিব, সমস্যা নাই। আর আপনাদেরকে জাস্ট আরেকটু নতুন কয়েকটা জিনিস দেখাবো আজকে। আহ, এখন আমরা যে স্লাইডটা পড়বো সেটা হচ্ছে ডিজিটাল মডুলেশন, বা এটাকে অনেক সময় ডিজিটাল ব্যান্ড পাস বলে, যাই হোক সমস্যা না। এই যে নিয়ে আমরা একটু কথাবার্তা বলি। তো এখানে দেখেন, এখানে ক্যারি কথা লেখা আছে, এটা হবে ক্যারিয়ার, ঠিক আছে। তো যাই হোক, এখানে বলছে কি যে বেস ব্যান্ড সিগন্যাল, তো বেস ব্যান্ড সিগন্যাল বলতে আমরা কাদেরকে বুঝি বলেন তো? স্যার যার এফএম আর ব্যান্ডউইথ সমান আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আর আরে ব্যান্ডউইথ না, সমান। বেস ব্যান্ড সিগন্যাল বলতে আমরা বুঝি হচ্ছে মেসেজ সিগন্যাল, তাই না? জি স্যার, জি স্যার। হ্যাঁ, মেসেজ সিগন্যাল। তো আপনারা এই 3টা লাইন একটু পড়েন, আমি আপনাদেরকে 3টা মিনিট টাইম দিচ্ছি, এইটা একটু পড়েন, তারপর আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো কি বুঝলেন। আপনি হচ্ছে একটু টাইম নিয়ে পড়েন, এই স্লাইডটা পড়েন।
করেছেন? জি স্যার। এখানে যেটা বলছে দেখেন যে বেসব্যান্ড সিগন্যাল হ্যাভ সাইজেবল পাওয়ার এট লো ফ্রিকোয়েন্সিজ, মানে একটা পাওয়ারের মধ্যে থাকে যখন আপনার মানে একটা কম পাওয়ার বা কম্প্যাক্ট বা তুলনামূলক কম পাওয়ারের মধ্যে থাকে, যখন ওই সিগন্যালটা লো ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে। এবং এই অবস্থায় তাদেরকে ধরেন ট্রান্সমিশনের জন্য কোএক্সিয়াল কেবল বা বিভিন্ন ধরনের ফাইবার বা এগুলো দিয়ে আমরা ট্রান্সমিট করে থাকি। এটাই ছিল প্রথম লাইন। দ্বিতীয় লাইন বলছে কিন্তু রেডিও সিগন্যাল বেসব্যান্ড সিগন্যাল আসলে ট্রান্সমিট করা যাবে না রেডিও লিঙ্ক অথবা স্যাটেলাইটস এর মাধ্যমে। কারণ কি? কারণ এই সব যদি আমি স্যাটেলাইট বা ট্রান্সমিটের মাধ্যমে রেডিও লিঙ্ক বা স্যাটেলাইটের মাধ্যমে যদি আমি ট্রান্সমিট করতে চাই, তাহলে আপনি ক্যালকুলেশন করে ডিজাইন করে যখন আপনি অ্যান্টেনা বানাবেন, অ্যান্টেনার সাইজ যেটা আসবে সেইটা অনেক বড় হবে এবং সেটা আসলে ইমপ্র্যাকটিকেবল বা প্র্যাকটিক্যালি অনেক বেশি কস্টের, যেটা আসলে কোম্পানি গ্রহণ করতে চাবে না বা সেটা আসলে ফিজিবলও হবে না কোনোভাবে। এই কারণে কি করা হয়, ওই যে আমাদের বেসব্যান্ড সিগন্যালের যে স্পেকট্রামটা আছে সেই স্পেকট্রামটাকে কি করা হয়, শিফট করে লার্জার ফ্রিকোয়েন্সিতে নেই। আর সাধারণত মেসেজ সিগন্যাল লো ফ্রিকোয়েন্সিতে থাকে। তো এই জন্য লো ফ্রিকোয়েন্সিতে থাকার কারণেই আপনার হচ্ছে ট্রান্সমিশনটা একটা পাওয়ারটা সাইজেবলে থাকে। কিন্তু যখন আপনি অ্যান্টেনার মাধ্যমে ট্রান্সমিট করবেন তখন অ্যান্টেনার সাইজটা অনেক বেশি চলে আসবে, এই যা ফিজিবল না। এই জন্য কি করা হয় যে এটাকে ফিজিবল আনার জন্য আপনার এই যে বেসব্যান্ড সিগন্যালের যে স্পেকট্রামটা আছে সেটাকে আপনার হায়ার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করা হয়, এই আর কি। এই কথাগুলো বলছে। এখন আমরা কথা বলবো ডিজিটাল মডুলেশন টেকনিকের মধ্যে। তিনটা টেকনিকের মধ্যে একটা অন্যতম টেকনিক, সেটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড শিফট কিইং। এটা কিভাবে করা হয়েছে, সাপোজ ধরেন এটা হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড শিফট কিইং এর প্রসেসটা দেওয়া আছে। এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল। এটাকে বলা হচ্ছে আপনাদের মেসেজ সিগন্যাল। ডিজিটাল যে মেসেজ সিগন্যালটা থাকে, ডিজিটাল মেসেজ সিগন্যাল, কারণ এটা হচ্ছে আমাদের ডিজিটাল মডুলেশন টেকনিক। তার মানে এখানে আমাদের যে টাইপের মেসেজ সিগন্যাল থাকবে সেটা হবে ডিজিটাল। আগে ছিল অ্যানালগ মডুলেশন টেকনিক, এই কারণে আপনার মেসেজ সিগন্যালটা যে টাইপের ছিল সেটা ছিল অ্যানালগ। এখন আমাদের মেসেজ সিগন্যালটা ডিজিটাল হবে, কারণ আমরা ডিজিটাল মডুলেশন টেকনিক নিয়ে কথা বলতেছি। তো সাপোজ ধরেন আমার ডিজিটাল সিগন্যালটাও এরকম, 1 এর জন্য যে হাই, 0 এর জন্য লো, এরকম। এখন আপনি এস কে প্রসেসে যদি মডুলেট করতে চান তাহলে কিভাবে মডুলেট করবেন? তাহলে এটা একটা সহজ আমি আপনাকে বলে দেই। সেটা হচ্ছে কি, যে আপনার দেখেন এই যে এখানে একটা ডিউরেশন আছে, এই যে এতটুকু ডিউরেশন জুড়ে এই যে দেখেন, দেখতে পাচ্ছেন এতটুকু ডিউরেশনে এটা হচ্ছে ক্যারিয়ার সিগন্যাল, এটা হচ্ছে মেসেজ। এতটুকু ডিউরেশনে আপনার মেসেজ সিগন্যাল কি আছে, হাই আছে না? জি স্যার। তাহলে মেসেজ সিগন্যাল হাই থাকলে যতটুকু ডিউরেশনে আপনার মেসেজ সিগন্যাল হাই থাকবে, ঠিক ওই ডিউরেশনে আপনার ক্যারিয়ার সিগন্যালের অ্যামপ্লিটিউড যেরকম আছে ঠিক হুবহু সেরকমই থাকবে। ঠিক আছে? যখনই আপনি জিরো পাবেন, যখনই আপনি জিরো পাবেন, যখন আপনি জিরো পাবেন তখন কি হবে, ওইটার ক্যারিয়ার এর যে অ্যামপ্লিটিউডটা ছিল সেটাকে সে পাস করতে দিবে না। এই যে এতটুকু সময় জুড়ে সে আপনার কোনো ক্যারিয়ার পাস করতে দেয় নাই। আবার এতটুকু সময় জুড়ে যে 1 1 আছে, তার মানে এতটুকু সময় জুড়ে সে এই যে দেখেন সিগন্যালটাকে পাস করতে দিয়েছে হুবহু। আবার বাকি যতটুকু সময় এই যে জিরো ছিল এতটুকু পাস করতে পারে নাই, আবার যখন আসছে তখন পাস করতে দিচ্ছে। এটা হচ্ছে আমাদের এসকে সিগন্যাল। বুঝা গেছে কথা? জি স্যার। আচ্ছা, এখন দেখেন তাহলে যদি আমি এটাকে ফাংশন আকারে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে? এটা হচ্ছে আমার মডুলেটেড সিগন্যালকে আমি ফাংশন আকারে প্রকাশ করতে চাচ্ছি। ধরেন ক্যারিয়ার সিগন্যালটা ছিল এরকম, এই যে এটা যে ক্যারিয়ার ছিল সেই ক্যারিয়ারটা রিকোয়েস্ট সিগন্যাল ইকুয়েশন ছিল এরকম।
তাহলে আমি দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড শিফটিং এ যখন আমার সিম্বল 1, তখন কি আমি হুবহু এই অ্যামপ্লিটিউডটাকে পাস করতে দিচ্ছি না, এই সিগন্যালটাকে পাস করতে দিচ্ছি না। জি স্যার, এটা এই যে দিচ্ছি। দেখেন এই সিগন্যালটাকে পাস করতে দিচ্ছি, এই জন্য যখন সিম্বল 1 তখন হচ্ছে আমার ভ্যালু হবে এরকম। আর যখন 0 তখন আমি কোনো সিগন্যালই পাস করতে দিচ্ছি না, এই জন্য ভ্যালু কত, 0। বুঝা গেছে? দেখেন বুঝতে পারছেন কি? হুম। আলটিমেটলি তাহলে এসকে সিগন্যালটা কিভাবে কাজ করতেছে সেটা হচ্ছে যে ডিজিটাল সিগন্যাল, এই যে এটাকে যদি আমি এমটি বলি, সেই মেসেজ সিগন্যালের সাথে ক্যারিয়ার সিগন্যাল যেটা আছে কজ ওমেগা সিটি, গুণফল। সেটা গুণফল। কারণ দেখেন 1 এর সাথে এটা গুণ করলে যে অ্যামপ্লিটিউড সেই অ্যামপ্লিটিউডে চলে আসবে, 0 এর সাথে এটা গুণ করলে 0 আসবে। তাহলে এটা এই যে এখানে লেখা আছে, ঠিক আছে? জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন চলে আসতেছি ফ্রিকোয়েন্সি শিফটিং এ। আগের মতোই কথা, জাস্ট মনে করেন এখানে আমাদের যেহেতু ডিজিটাল সিগন্যাল, দুইটা লেভেল থাকবে, একটা হচ্ছে 1 আর হচ্ছে 0। আপনারা কি এফএস কে ল্যাবটা করছেন? স্যার আমরা জি স্যার, এএসকে এফএসকে এফএসকে টা মনে পড়তেছে না আর কি। আচ্ছা, যদি এফএস কে করবেন যখন, তখন এফএস কে ডিমোডুলেটর সাইটটা দেখবেন যে কিভাবে করে। ওইখানে দেখবেন আপনার পিএলএল ইউজ করে, ফেজ লক লুপ এটা ইউজ করে, সাথে ইউজ করে ভিসিও, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। এটাকে আবার এই এই দুইটার মাধ্যমে আপনার হচ্ছে এই এফএস কেটাকে ডিমোডুলেট করা হয়, ঠিক আছে? এটা দেখবেন ল্যাব যখন করবেন। এখন আপনাকে ধরেন আমি এই যে ক্যারিয়ারের, এখন আমি আপনাকে এই মডুলেটেড এই যে এফএস কে যে মডুলেটেড সিগন্যালটা, সেটা আমি আপনাকে দেখাই। অবশ্যই এখানে মনে রাখবেন এখানে দুইটা ফ্রিকোয়েন্সি আসবে। এখানে আপনার 1 এর জন্য যে লেভেলের ফ্রিকোয়েন্সি আপনি পাবেন, 0 এর জন্য ওই লেভেলের না পেয়ে আরেকটা ডিফারেন্ট লেভেলের ফ্রিকোয়েন্সির সিগন্যাল আপনি পাবেন। কথা বুঝা গেছে? তার মানে 1 এর জন্য সাপোজ ধরেন F1 ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল পাবেন, 0 এর জন্য F2 ফ্রিকোয়েন্সি একটা সিগন্যাল পাবেন। সেটা আবার F1 F2 এর চেয়ে বড় হইতে পারে, আবার উল্টাটাও হইতে পারে। ক্লিয়ার? কিন্তু দুইটা ডিফারেন্ট। এখন আমি আপনাদেরকে মডুলেশন টেকনিকটা দেখাচ্ছি। ধরেন এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ডাটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাটা, এবং মেসেজ সিগন্যাল যে আর হচ্ছে যে ক্যারিয়ার যেটা ছিল সেটা এখানে দেখায় নাই। তো আপনারা তো জানেনই ক্যারিয়ারটা দেখতে কিরকম হয়। সাপোজ ধরেন এই যে এরকম সিগন্যাল ছিল, এটা আর আঁকা পসিবল হচ্ছে না, আমি জাস্ট এরকম ধরেন এই যে এরকম ছিল পজ সিগন্যালের মতো, ঠিক আছে? এরকম ছিল। তাহলে দেখেন এখন এতটুকু সময় জুড়ে কি আছে আমার, 1 আছে না? ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি ধরেন আপনি ওমেগা সি। এখন আপনি দেখেন এই যে এখানে এতটুকু সময় জুড়ে কি আছে আমার, 1 আছে না? 1 আছে তো নাকি? তাহলে এতটুকু সময়ের জন্য আপনি যে ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাবেন সেটা হচ্ছে আপনার এই যে অন্য আরেকটা ফ্রিকোয়েন্সি সিগন্যাল পাবেন, সেটাকে আমরা বলতেছি ওমেগা 1। এই যে যখন 1 আছে, আবার যখন 0 চলে আসছে তখন দেখেন, তখন এই যে এতটুক থেকে এতটুক সময়ের জন্য আমি আবার ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাইছি, সেটাকে আমরা ধরতেছি M2। কেন? দেখেন এখানে যদি আমি এতটুক থেকে এতটুকু সময় ধরি, তাহলে এখানে কয়টা সাইকেল পাস হয়েছে, 1 2 3 4টা, বা তিনটা পিক পাস হয়েছে। তাহলে এখন এখান থেকে এতটুকু সময়ের মধ্যে কয়টা পিক শরীরটা পাস হয়েছে, খারাপ লাগতেছে, এই যে ক্লাস হচ্ছে, ক্লাস তো মাথার উপর তাহলে হচ্ছে 2টা পিক পাস হয়েছে।
তাহলে আপনার ফ্রিকোয়েন্সি কোন জায়গায় বেশি? এই জায়গার বেশি না? দেখেন তো, এটা বেশি না জি যখন স্যার। ওয়ান আছে? তাহলে এখানকার আপনার ফ্রিকোয়েন্সি আপনি বলতে পারেন F1। আর এই যে এখানে দুইটা পিক পাস করে, তার মানে এখানকার ফ্রিকোয়েন্সি আরেকটা বলতে পারেন F2। তার মানে এই তাহলে এইখানে সেটাই, যে আপনি দেখেন ওয়ানের জন্য যে ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাবেন, জিরোর জন্য ঠিক সেম ফ্রিকোয়েন্সির সিগন্যাল পাবেন না। সেটা F1টা বেশি হইতে পারে F2 এর চেয়ে, আবার এটা উল্টাটাও হইতে পারে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে এই যে দেখেন এখানে সেই কথাগুলো বোঝানো হয়েছে, যে দেখেন এখানে ওয়ানের জন্য যেটা, জিরোর জন্য আবার অন্যরকম, আবার ওয়ানের জন্য আবার এই যে ঠিক সেম এই ফ্রিকোয়েন্সিটা এই যে এখানে আসছে, এই যে ওয়ান ওয়ান দুইটা আসছে, তার মানে এখানে আপনার 6টা পিক পাস হবে, যে 1 2 3 4 5 6। এখানে একটু 19 20 হয়েছে, সমস্যা নাই, এখানে আপনার সেম ফ্রিকোয়েন্সি আছে। এই যে এখান থেকে শুরু হয়েছিল 1 2 3 4 5 6, যে 6টা পিক। তারপর আবার এই যে 0 0, তখন আবার এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটাই আপনার কি করবে, কপি পেস্ট করে এই যে এখানে বসে যাবে। তার মানে এইভাবে আমরা একটা এই ফ্রিকোয়েন্সি শিফট কিং এর মাধ্যমে আমার কি হচ্ছে, যে মডুলেটেড সিগন্যালটা পাচ্ছি, এখানে আমার কি হচ্ছে, আপনার ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্স হচ্ছে। ঠিক আছে? সেটা হচ্ছে কিরকম, আপনার ডাটা বা মেসেজ সিগন্যালের উপর এই যে নির্ভর করে। কথা বোঝা গেছে? এখন চলে যাচ্ছি ডিটেকশনের ক্ষেত্রে। সেটা হচ্ছে মানে ডিমোডুলেশনের কথা বলছি। আমরা যখন অ্যামপ্লিটিউড ডিমোডুলেশন পড়ছিলাম, তখন একটা কি ছিল মনে আছে, এনভেলপ ডিটেকশন ছিল না? ল্যাব করার সময় হয়তো বা দেখছেন, এনভেলপ ডিটেকশন ছিল না? জি স্যার। ওইটা আমরা কোথার ক্ষেত্রে ইউজ করতাম? ওইটা আমরা ইউজ করতাম ডাবল সাইড ব্যান্ডের জন্য, তাই না? হ্যাঁ। আর যখন আপনি ডাবল সাইড ব্যান্ড সাবটেস্ট ক্যারিয়ার করবেন, তখন কি আর আমরা এই এনভেলপ ডিটেকশন ইউজ করছিলাম? না, তখন আমরা প্রোডাক্ট ডিটেকশন ইউজ করছিলাম। এটাকে আরো অনেক নাম আছে, প্রোডাক্ট ডিটেকশন ছিল। তখন কি করা হয়েছিল, আপনার যদি খেয়াল থাকে, ওই ডিমোডুলেশনের ক্ষেত্রে ডিমোডুলেটর সাইডে এক্সট্রা একটা ক্যারি ইউজ করা হয়েছিল, যে ক্যারিটা আপনার হুবহু সেম টাইপের ছিল। আপনার যখন মডুলেশন করার সময় যে ক্যারিয়ারটা ইউজ করছিলেন, ঠিক ওই সেম ক্যারিয়ারটাই আপনি কি করছেন, এই ডিমোডুলেটর সাইডে ইউজ করছেন প্রোডাক্ট ডিটেকশনের ক্ষেত্রে। এখানে আমি দেখতে পাচ্ছি এফএসকে এর জন্য আপনার দুই টাইপের ডিমোডুলেশন টেকনিক ইউজ করা হয়েছে, একটা হচ্ছে নন কোহেরেন্ট ডিটেকশন, আর একটা হচ্ছে কোহেরেন্ট ডিটেকশন। এখানে আপনার দুইটা ফ্রিকোয়েন্সি লেভেল থাকে, যে কারণে যেরকম দুইটা আলাদা আলাদা ওয়ে আছে, দুইটা ব্যান্ডউইথ ডিফারেন্ট। এবং যখন নন কোহেরেন্ট ডিটেকশন করবেন, এর মানে হচ্ছে এনভেলপ ডিটেকশন চলে আসবে। এটার জন্য একটা এনভেলপ ডিটেক্টর, এটার জন্য এনভেলপ ডিটেক্টর, দেন দুইটাকে আবার কম্পেয়ার করে ডিসিশন নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে আমার নন কোহেরেন্ট। যখন প্রোডাক্ট ডিটেকশন বা কোহেরেন্ট ডিটেকশন চলে আসবে, তখন কি হবে, ওই যে আমরা বলছিলাম এই টাইপের ক্ষেত্রে আপনার এক্সট্রা ক্যারিয়ারটা যুক্ত করতে হয়, এই যে সেই ক্যারিয়ারটা এখানে যুক্ত করা হয়েছে। দুইটার জন্য দুই রকম, এই যে ওমেগা সি নট এন্ড ওমেগা সি ওয়ান করে, দেন লো পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাঠিয়ে দ্যাট সেম কম্পেয়ার ডিসিশন করে আপনি পেয়ে যাবেন। কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা গেল এফএস তে। আর জাস্ট আরেকটা জিনিস পড়াবো, তাহলে শেষ করে দিব। এখন আমরা পড়ে আসতেছি পিএসকে। পিএসকে মানে কি বলেন? ফেজ শিফট কিং। তার মানে এখানে কোনটা চেঞ্জ হবে? ফেজটা। ওয়ানের জন্য একরকম ফেজ থাকবে, এখানে এখানে কত ফেজ, ওই যে ওমেগা সিটি প্লাস কত, 0। ওয়ানের জন্য 0 ফেজ শিফট, মানে কোনো ফেজ শিফট হয়নি। আর জিরোর জন্য কত ফেজ শিফট করা হয়েছে? 360 ডিগ্রি। পাই মানে 360, 180। সরি স্যার, 180 ডিগ্রি। হ্যাঁ, তাইলে জিরোর জন্য কত ডিগ্রি শিফট করা হয়েছে? 180 ডিগ্রি। 180। হুম, এইটাকে পিএসকে বলে। আবার অনেক সময় এটাকে বিপিএস কেও বলা হয়। কারণ কি, এখানে ফেজ শিফট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে জিরো হয় হচ্ছে হচ্ছে না, আর একটা হচ্ছে হচ্ছে। 0 এবং 180 ডিগ্রি মানে দুই ধরনের ফেজ শিফটের মধ্যে এখানে সীমাবদ্ধ আছে। এই জন্য এটাকে অনেক সময় বিপিএস কেও বলা হয়। তাহলে চিত্রটা আমি একটু দেখি। এখানে দেখেন, এখানে ক্যারিয়ার সিগন্যালটা দেওয়া নাই, যে কারণে আপনার হচ্ছে একটু কনফিউশন আসতে পারে। তো ক্যারিয়ার সিগন্যালটা আমি একে দেখাচ্ছি। সাপোজ ধরেন এরকম,
আমি এখানে আপনার এই সিগন্যালটা কিভাবে আসছে এটা আমি দেখাবো। তো আমি এখানে ওই যে মডুলেটেড সিগন্যালটা আঁকবো। তাহলে আমাকে বলেন এখানে জিরো, জিরো হলে কত ফেজ শিফট ডিগ্রি দেখাচ্ছিল মনে আছে? স্যার জিরো হলে তো 180 ডিগ্রি। জি স্যার। তাহলে যদি এখানে 180 ডিগ্রি ফেজ শিফট হয় তাহলে সিগন্যালটা দেখতে কিরকম হবে? এটা তো উপরে যাচ্ছিল তাই না? তাহলে 180 ডিগ্রি তার উল্টা দিকে যাবে না? জি স্যার। তাহলে এটা তখন হবে কিরকম? এটা উপর দিকে না যে 180 ডিগ্রি ফেজ শিফট হয়ে এরকম চলে আসবে, ঠিক আছে? এই যে এতটুকু সময় জুড়ে জিরো ছিল, তার মানে সিগন্যালটা দেখতে কিরকম ছিল? এরকম, এই যে সিগন্যালটা। এখন এটাকে কি করতে হবে? 180 ডিগ্রি ফেজ শিফট করতে হবে, তাহলে এরকম আসবে না? জি স্যার। তাহলে যেরকম আসলো, আসার পরে এরপর দেখেন এখান থেকে এতটুকু, সাপোজ ধরেন এতটুকু, এতটুকুতে কি আছে? ওয়ান আছে না? জি স্যার। ওয়ান থাকলে কি ফেজ শিফট হয়? হয় না। না তার মানে স্যার। এখানে সিগন্যাল ছিল দেখতে যে এরকম। তাহলে এখানে সিগন্যালটা যেহেতু এরকম ছিল, যেহেতু জিরো ফেজ শিফট ডিগ্রি মানে কোনো ফেজ শিফট হবে না, তার মানে এরকমই সিগন্যাল চলে আসবে, এই জন্য এখানে আসে যেরকম হয়ে গেছে। এই যে, ঠিক আছে, এই যে এরকম দেখতে হয়েছে। এই যে বাকিগুলো সিক্স সেম এই যেরকম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা।